বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু একটা সংকট চলছে। কিন্তু এর পেছনের কারণটা কি? আজকের এই আলোচনায় আমরা একটা সাম্প্রতিক বিশ্লেষণ দেখব, যেটা বলছে এর মূলে আছে স্বজনপ্রীতি আর রাজনৈতিক প্রভাব। আচ্ছা, তাহলে চলুন দেখি আমরা কিভাবে এগোব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই সংকটটা আসলে ঠিক কতটা গভীর। এরপর দেখব এর পেছনে যে স্বজনতোষী পুঁজিবাদের কথা বলা হচ্ছে সেটা কিভাবে কাজ করে। তারপর একটা কথিত লুটপাটের ব্যবচ্ছেদ করা যাক, আর বিলিয়ন বিলিয়ন টাকা কোথায় উধাও হয়ে গেল সেটাও দেখব। আর সবশেষে একটা নতুন আইন নিয়ে কথা বলবো, যেটা নিয়ে এখন বেশ বিতর্ক চলছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেই বাংলাদেশের ব্যাংকগুলোর আসল অবস্থাটা ঠিক কি। ভাবা যায়, দেশের মোট ব্যাংক ঋণের প্রায় ৩০%, মানে প্রায় ১/৩ এখন খেলাপি ঋণ। এই একটা সংখ্যাই কিন্তু পুরো খাতের ভয়াবহ অবস্থাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে, এই অবস্থাটা তৈরি হলো কিভাবে? মানে এত বড় একটা সংকট তো আর একদিনে তৈরি হয়নি। এই বিশ্লেষণের লেখক বলছেন এর পেছনে মূল কারণ একটাই, আর সেটা হলো স্বজনতোষী পুঁজিবাদ। ক্রনিক ক্যাপিটালিজম বা স্বজনতোষী পুঁজিবাদ শব্দটা শুনতে বেশ ভারী, তাই না? কিন্তু এর মানেটা বেশ সহজ। এটা এমন একটা সিস্টেম যেখানে ব্যবসা ভালো চলে মেধা বা যোগ্যতায় নয়, বরং সরকারি কর্মকর্তাদের সাথে কার কতটা ভালো সম্পর্ক তার উপর ভিত্তি করে। সোজা কথায়, রাজনৈতিক যোগাযোগই এখানে সাফল্যের চাবিকাঠি। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ২০০৯ সালের পর থেকে হঠাৎ করেই যেন বেসরকারি ব্যাংকের লাইসেন্স দেওয়ার একটা হিড়িক পড়ে গেল। আর এই সময়টাতেই লেখকের মতে এই স্বজনতোষী ব্যবস্থাটা জাঁকিয়ে বসে। দেখতে দেখতেই দেশে ব্যাংকের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। আর মূল অভিযোগটা হলো, এই ব্যাংকগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল এমন মানুষদের যাদের রাজনৈতিক যোগাযোগ খুব শক্তিশালী। এদের মধ্যে যেমন ছিলেন প্রভাবশালী ব্যবসায়ী, তেমনই ছিলেন কর্মকর্তাদের আত্মীয় স্বজনও। মানে উদ্দেশ্যটা অর্থনীতিকে সাহায্য করা ছিল না, বরং একটা ছোট গোষ্ঠীর জন্য টাকা হাতিয়ে নেওয়ার একটা পথ তৈরি করা হয়েছিল। আচ্ছা, তো ব্যবস্থাটা তো তৈরি হলো, কিন্তু এটা ব্যবহার করে ঠিক কিভাবে টাকা সরানো হতো? চলুন এই কথিত লুটপাটের কৌশলটা একটু কাছ থেকে দেখা যাক। ব্যাপারটা ছিল বেশ মজার। দেখুন, কয়েকজন ব্যাংক মালিক, যারা একাধিক ব্যাংকের হয় মালিক না হয় পরিচালক, তারা একটা চক্র তৈরি করে। নিয়ম অনুযায়ী তারা তো নিজেদের ব্যাংক থেকে খুব বেশি ঋণ নিতে পারে না। তাই তারা কি করত? তারা একে অপরের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিত। ব্যাস, এভাবেই দেশের পুরো ক্রেডিট সিস্টেমটা প্রায় তাদের নিয়ন্ত্রণে চলে আসে। এই পুরো ঘটনার সবচেয়ে বড় উদাহরণ হিসেবে একটা নির্দিষ্ট গ্রুপের নাম বারবার সামনে আসে। অভিযোগ করা হয় যে এই গ্রুপটি ছিল এই চক্রের একেবারে কেন্দ্রে। আর এই লেখকের উদ্ধৃতিটা দেখুন। তিনি বলছেন, একজন ব্যক্তিকে ৭টি ব্যাংকের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে দেওয়ার দ্বিতীয় নজির বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যাবে না। এটা থেকেই বোঝা যায় ক্ষমতার এই কেন্দ্রীভবন কতটা অস্বাভাবিক ছিল। তো এই ব্যবস্থার ফলে অর্থনৈতিক ক্ষতিটা যে কি পরিমাণ বিশাল ছিল তা শায়দ কল্পনাও করা কঠিন। চলুন আমরা একটু সংখ্যার দিকে তাকাই। এই চার্টটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেশের মোট খেলাপি ঋণের ৮২%, ভাবুন একবার, ৮২%ই নাকি আটকে আছে হাতে গোনা কয়েকজন প্রভাবশালী ব্যাংক মালিক আর পরিচালকের কাছে। বাকি মাত্র ১৮% হল অন্যান্য সব ঋণগ্রহীতাদের। এখানে কয়েকটা গ্রুপের উদাহরণ দেওয়া হয়েছে। একটা গ্রুপের বিরুদ্ধেই অভিযোগ, তারা 7টা ব্যাংক থেকে প্রায় ২ লক্ষ কোটি টাকা নিয়েছে। আরেকটা গ্রুপের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৫০,০০০ কোটি টাকা। এই অঙ্কগুলো এতটাই বড় যে বিশ্বাস করা কঠিন। কিন্তু গল্পটা শুধু খেলাপি ঋণে সীমাবদ্ধ নেই। লেখকের মতে আসল ক্ষতিটা আরও অনেক বড়। তিনি একটা গবেষণার কথা বলছেন, যেখানে বলা হয়েছে গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় $২৩৪ বিলিয়ন বিদেশে পাচার হয়ে গেছে। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে দেশের অনেক উন্নয়ন করা সম্ভব ছিল। এখন এত বড় একটা সংকটের মুখে দাঁড়িয়ে সরকার একটা সমাধানের চেষ্টা করছে। তারা একটা নতুন আইন আনার প্রস্তাব দিয়েছে, যেটা নিয়ে এখন চলছে তুমুল বিতর্ক। এই নতুন আইনে বলা হচ্ছে যে দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল, সেই ব্যাংকগুলোকে আবার তাদের আগের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া যাবে। সোজা কথায়, যাদের কারণে ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল, তারাই আবার সেই ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে। এই পর্যালোচনার লেখক কিন্তু এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন। তিনি এটিকে একটি ঐতিহাসিক ভুল হিসেবে দেখছেন। তার মতে এটা সংকট সমাধানের কোনো পথ তো নয়, বরং যারা এই সংকটের জন্য দায়ী তাদেরকেই যেন একরকম পুরস্কার দেওয়া হচ্ছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়াচ্ছে, এই নতুন আইন কি সত্যি বাংলাদেশের ভঙ্গুর ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে পারবে, নাকি এটা সেই প্রভাবশালী ব্যক্তিদেরকেই আবার পুরস্কৃত করবে যারা এই খাতকে খাদের কিনারায় নিয়ে এসেছিল?
উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলা রইল।